আসসালামু আলাইকুম। পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে ছোট গল্প শিকার। সে হাঁটে নিঃশব্দে। যখন হাঁটে বাতাস পর্যন্ত কাঁপে না। নিঃশব্দের চলাফেরা। কিন্তু মতি মিয়া টের পায়, অন্ধ মানুষদের এই একটি সুবিধা, এরা বাতাস শুকে অনেক কিছু বলে দিতে পারে। আজও পারল। মাথা ঘুরিয়ে বলল, কেডা যায়? আজরফ নাহি? আজরফ জবাব দিল না। যে নিঃশব্দে হাঁটে সে ফস করে জবাব দেবে, এটা আশা করা যায় না। মতি মিয়া আশাও করে না। দ্বিতীয়বার ডাকে, আজরফ, ও আজরফ মিয়া। আজরফ এবারও জবাব দেয় না। জবাব দেয় তার পোষা বক। বকটির বয়স মাত্র 5 মাস, কিন্তু সে 90 বছরের বুড়োর মতো ডাকে কক কক ককর। বড় কুৎসিত ডাক। মতি মিয়া নড়ে চড়ে ওঠে। আজরফ, বক ধরতে যাস নাকি? হ। যাইস না বাজান, শোনা চান আমার। আজরফ চুপ করে থাকে। পক্ষী ধরন বালা না, বদদোয়া লাগে। আমাকে দেখা বুঝোস না? ও আজরফ, আজরফ মিয়া। কি ব তুই, তোরে একটা গফ কই। কেমনে বদদোয়া লাগে হেই গফ। আজরফ বসে না। গল্পের প্রসঙ্গ আসায় খাঁচার বকটি সম্ভবত উৎসাহী হয়। সে ডানা ঝাপটায় এবং দ্বিতীয়বার ডাকে, কক কক কক। মতি মিয়া জুত হয়ে বসে। কার্তিক মাসের নরম রোদ তার পিঠে। রোদের মধ্যে নেশা জাতীয় কিছু কি আছে? কেমন যেন নেশা নেশা ভাব হয়। বড় ভালো লাগে মতি মিয়ার। এই বয়সে শরীর বাড়তি উত্তাপ চায়। মতি মিয়ার সব রাতেই ইচ্ছা করে চারপাশে আগুন করে মাঝখানে বসে থাকতে। কিন্তু এখন মাত্র কার্তিক মাস, শীতও ভালো করে পড়েনি। আজরফ, আসোস? হ। বক পক্ষীর কথা কই, বড় হারামি পক্ষী, বুঝছস? বুঝলাম। যে বক ধরে তার চোখ থাকে না, চোখ তার যায়। আইজ হোক কাইল হোক চোখ যায়। আমারে দেখা বুঝোস না? বক পক্ষীর হারামিপনা বোঝাবার জন্যে মতি মিয়া তার বুঝে যাওয়া চোখ মেলতে চেষ্টা করে। মেলতে ও বেশি পারে না। ও আজরফ, ক হুনতাসি। ব আজরফ। আজরফ বসে না। মতি মিয়ার পিঠে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে। মতি মিয়া গানের মতো সুরে কথা বলে, বক পক্ষী মরণ ঠোকর দেয়, বুঝছস? আর ঠোকর দেয় জায়গা মতো। প্রথম ধাক্কায় যায় ডাইন চোখ, পরের ধাক্কায় বাও। দুনিয়া হয় আন্ধাইর। নয়নের মতো জিনিস নাই রে বাজান। আজরফ শুনছে কিনা মতি মিয়া বুঝতে পারে না। খাঁচার বন্দি বক ডানা ঝাপটায়। মতি মিয়া তাতেই উৎসাহ বোধ করে। বক মারার চোখ থাকে না রে আজরফ, আমারে দেখা বিবেচনা কর। নিজামের ভাইস্তার কথা মনে আছে? কোন নিজাম? মতি মিয়া উত্তেজনায় সোজা হয়ে বসে। নিজামের ভাইস্তার গল্প সবিস্তারে শুরু করে। কথা বলতে তার বড় আরাম লাগে। তাছাড়া পিঠের উপর কার্তিক মাসের রোদ, রোদের মতো ভালো জিনিস আছে? এক পর্যায়ে ঝিমুনি এসে যায় মতি মিয়ার। আজরফ বসে থাকে উত্তর বন্দের নাবালে একটা জলা জায়গায়। তার এক হাত বক ধরার ফাঁদ। কাঁচা বেত পাতা দিয়ে ঢাকা গোল করে বাঁধা একটা চাটাই। বক ক্ষীণদৃষ্টির পাখি। ফাঁদটাকে তাদের কাছে মনোরম একটা ঝোপের মতো লাগে। দড়ি দিয়ে বাঁধা পোষা বকটি বসে থাকে চাটাইয়ের মাথায়। সে আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন ডাকে। সেই কর্কশ ডাকে বকদের প্রতি কোনো করুণ আবেদন থাকে নিশ্চয়ই। কারণ মুক্ত বকের দল তখন মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকে। পোষা বকটি ক্রমাগত ডাকে। বকরা নিচে নেমে আসে, সন্দেহ ভরা চোখে তাকায়, তবু নেমে আসে এবং একসময় পোষা বকটির পাশে এসে বসে। গভীর মমতায় কিছু হয়তো বলতে চায়, কিন্তু
সে সুযোগ হয় না। বক শিকারী এক হাতে খপ করে তার পা ধরে বিদ্যুৎ গতিতে তাকে নামিয়ে এনে পায়ের নিচে চাপা দেয়। দ্রুত তাকে হাত খালি করতে হয়, কারণ অন্য আরেকটি বক নামতে শুরু করেছে। সময় নেই মোটেই। বক নিচে নামানোর সময়টাই ভয়াবহ। হতচকিত পাখিটি একবার হলেও মরণ ঠোকর দিতে চেষ্টা করে। সে তখন খুঁজে মানুষের চোখ, একটা নরম তুলতুলে জায়গা যেখানে ঠোঁট অনেকখানি বসিয়ে দেওয়া যায়। বক মারার চোখ যায় বকের ঠোঁটে, প্রথমে ডানটি, তারপর বাটি। আজ পাখিরা আসছে না, বেলা হয়ে গেছে বোধহয়। রোদ চড়ে গেলে পাখিরা নিচে নামতে চায় না। আজরফ তাকালো আকাশের দিকে। আকাশ শূন্য এবং ঘন নীল, এমন নীল যে দৃষ্টি পিছলে যায়। তাকিয়ে থাকলে মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হয়। শূন্য নীল আকাশের মতো অদ্ভুত জিনিস আর আছে নাকি? কিছু পাইছো আজরফ? আজরফ তাকিয়ে দেখলো মেম্বার সাহেব। মেম্বার জাতীয় লোকরা সবার সঙ্গেই দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বলে। এরা কথা বলতে বড় পছন্দ করে। অহনো মনে হয় কিছু পাও নাই? জি না। কেমন ধরা পড়ে ও আজরফ? ঠিক নাই, কোনোদিন 8-10টাও পাই। কি 2 টাকা কইরা বেচলেও তো 20 টাকা, কত কইরা বেচো? ঠিক নাই। আজরফের কথা বলতে ভালো লাগে না। সে তাকায় আকাশের দিকে। দূরে, বহু দূরে একটি বক চক্কর খাচ্ছে। এটি কি নামবে? পোষা বকটি উত্তেজিত হয়ে উঠছে, ডানা ঝাপটাচ্ছে। আজরফ নিজের মনেই বলে, আইতাছে, ডাক দে রে অনুফা, তোর বন্ধুরে ডাক দে দেহি। পোষা বক, যার গোপন নাম অনুফা, ডাকে না। তৃষ্ণার্ত চোখে তাকায় আকাশের দিকে। মেম্বার সাহেবও তাকান। তারপর একসময় রবারের জুতায় জলাভূমিতে ছপ ছপ শব্দ তুলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে গিয়ে ওঠেন। সেখানে দাঁড়িয়ে ছাতা নেড়ে নেড়ে বলেন, যাই রে আজরফ। আজরফ তাকায় তার দিকে। ঠিক তখনই তার বাঁ চোখ টনটন করে ওঠে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এটা খুব খারাপ লক্ষণ। এর মানে হচ্ছে বাঁ চোখটির সময় শেষ হয়ে এসেছে। ধরা পড়া বকগুলির কোনো একটি ঠোকরে তুলে নিবে বাঁ চোখ, কিংবা হয়তো পোষা বকটি মরণ ঠোকর দেবে। বড় হারামি পাখি। আজরফ তাকালো অনুফার দিকে। ফাদের মাথায় শান্ত ভঙ্গিতে সে বসে আছে। আজরফের চোখে জল জমে আছে বলেই সবকিছু অন্যরকম দেখাচ্ছে। ছোট্ট অনুফাকে দেখাচ্ছে প্রকাণ্ড সারস পাখির মতো। তার ঠোঁট দুটি সুবিশাল। আজরফ শার্টের হাতায় চোখ মুছল, কিন্তু জল পড়া বন্ধ হলো না। যাবে, এবার বাঁ চোখটা যাবে, আজই বোধহয় যাবে। সফদর আলীর এরকম হলো। কথা নেই বার্তা নেই, শুধু ডান চোখ দিয়ে জল পড়ে। সফদর ভাই দেখা হলেই বলতো, ডাইন চোখটা এবার যাইব, বুঝছস আশরাফ, এইটা নিশানা। কেমনে কন? চোখের নিজের একটা জীবন আছে, হে বুঝে। কথা ঠিক, তার চোখ সত্যি সত্যি গেল। ভয়াবহ ব্যাপার। সফদর ভাইয়ের ভয়ঙ্কর চিৎকারে নবীনগরের সমস্ত মানুষের বুক কাঁপতে লাগলো। পাখিরা কি কিছু বুঝতে পারে? সফদর ভাইয়ের পোষা বক, যার নাম সোনা, ক্রমাগত ডাকতে লাগলো, কক কক কক। সেই ডাক বেদনার ডাক না আনন্দ উল্লাসের ডাক, কোনোদিন জানা যাবে না। সদর হাসপাতাল নেত্রকোনায়। নৌকায় যেতে লাগে 2 দিন। ন্যাকড়া পোড়া ছাই দিয়ে চোখ বেঁধে নৌকায় তোলা হলো সফদর আলীকে। মাথার কাছে বসে রইল আজরফ আর সফদর আলীর ছোট ছেলেটা, যার নামও সোনা। বড় খারাপ যাত্রা ছিল সেটি। এক একবার মাথা তুলে হো হো করে চিৎকার করে উঠত সফদর। তার ছেলেটাও তখন অবিকল বাবার মতো চেঁচাতো, হো হো। সদর হাসপাতালের বারান্দায় 4 দিন শুয়ে থেকে 5ম দিন সন্ধ্যায় তার মৃত্যু হলো। চোখ বিষিয়ে গিয়েছিল। আজরফ আকাশের দিকে তাকালো।
আকাশ কেন যেন ঘোলাটে হয়ে আসছে। দু একটা সঙ্গীহীন বক উড়ে উড়ে যাচ্ছে। এরা এখন ঘুরবে একা একা। ঝাঁক বাঁধার সময় এখনো হয়নি। ঝাঁক বাঁধা হবে আরো 2 মাস পর। তখন বকগুলি অন্যরকম হয়ে যাবে। পোষা বকের ডাকে আর নিচে নামবে না। কেন নামবে না? জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে। এ জগৎ বড় রহস্যময়। চোখ যাবার সময় হলে চোখ কাঁদে। আজরফ লুঙ্গির এক প্রান্ত টেনে চোখ মুছল। বড্ড জল পড়ছে। বেচারা কু কাঁদছে। বোধহয় মরতে চায় না। অনুফা মাথাটা কাত করে তাকে দেখছে। তার চোখ দুটি টকটকে লাল। সে হঠাৎ কক কক করে ডেকে উঠল। সে কি কিছু বুঝে ফেলেছে? বুঝে ফেলেছে যে আজ পাখি মারা আজরফের বা চোখটি যাবে। আর সে আসবে না ফাঁদ নিয়ে। উত্তরবঙ্গের নাবাল জমিটায় চুপচাপ এসে বসে থাকবে না। পশু পাখিরা অনেক কিছু বুঝতে পারে। মতিমিয়ার ধারণা ওরা মানুষের চেয়েও অনেক বেশি জানে। বেশি জানে বলেই গৃহস্থের মৃত্যু সংবাদ নিয়ে কু পাখি আসে। কু ডাক ডেকে বারবার উড়ে উড়ে যায়। গৃহস্থের পোষা কুকুর কাঁদে উ উ করে। দীর্ঘদিনের বাস্তুসাপ হঠাৎ করে ঘর ছেড়ে যায়। মতি মিয়া বলে, বুঝছস আজরফ, পশু পাখি খুব বুঝতার। এইটা আমার কথা না, হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা। তারা সব বুঝে। সব না বুঝলে চোখে কেন ঠোকর দেয়? শৈলে জায়গা তো আরো আছে, আছে না? তুই ক দেখি। আকাশের বকগুলি চক্কর দিতে দিতে নিচে নামতে শুরু করেছে। অনেকগুলি পাখি একসঙ্গে। এরকম তো হয় না। তাছাড়া রোদ চড়ে গেছে। এই সময় ওরা নিচে নামে না। এখন নামছে কেন? ওরা কি সত্যি সত্যি টের পেয়েছে কিছু? আজরফের মনে হলো আজ বেশ কিছু সাহসী পাখি স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি হয়েই নিচে নামতে শুরু করেছে। এদের ঠোঁট অসম্ভব ধারালো এবং নিশানা অব্যর্থ। আজ এরা একের পর এক ধরা দিবে। কোনোই বাধা দেবে না, এতটুকুও চমকাবে না। তারপর তাদের একজন বিদ্যুৎ গতিতে ঠোঁট বসাবে চোখের তরল মাংসে। সেই পাখিটি হবে সতেজ স্বাস্থ্যবান পাখি। তার বসার ভঙ্গি হবে ঋজু ও গর্বিত। তার পালক হবে দুধের মতো সাদা। আজরফের পোষা বকটির মধ্যে অস্থিরতা দেখা গেল। সে ডাকলো এবং ডাকতেই থাকলো। পাখিরা চক্রাকারে নেমে আসছে। আজই সেই দিন। আজরফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তৃষ্ণা বোধ হলো। নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন। পেটের মধ্যে কিছু একটা পাক খাচ্ছে। বমি আসছে। পাখি ধরা ছেড়ে দিলে কেমন হয়? ছেড়ে দেওয়া কি যায় না? এই মুহূর্তেই তো সে অনুফার বাঁধন খুলে দিতে পারে। পারে নাকি? ছেড়ে দিলেই অবশ্যই অনুফা যাবে না, ঘুরে ঘুরে উঠতে থাকবে। বন্দি জীবনেরও একটা মায়া আছে। গত বছরও সে একবার তার বক ছেড়ে দিয়েছিল। সেই বকটির নাম ছিল অন্তু। অন্তু ছাড়া পেয়েও উড়ে গেল না। ভীষণ অবাক হয়ে বারবার আজরফের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। আজরফ বলল, যা রে বেটা যা, পাখি ধরা ছাড়লাম, তুই যা। অন্তু গেল না। চাটাইয়ের মাথায় বিষণ্ণ ভঙ্গিতে বসে থাকলো। যা রে বেটা, পাখি মারার কাম করতাম না, তুই যা। অন্তু তবু বসেই রইল। তারপর একসময় খুবই অবাক হয়ে উড়ে গেল। মতিমিয়ার ধারণা বক শিকারী কখনো শিকার ছাড়তে পারে না। বড় পাজি নেশা। জীবন্ত কিছু ধরে ফেলার মতো কড়া নেশা আর কিছু নেই। তাই প্রতি বছরই যে একবার বলতো, পাখি ধরা ছাড়লাম গো, আর না, বহুত হইছে। তারপর দিন কাটাতো খুবই বিষণ্ণভাবে। কিছুতেই তখন আর মন বসে না। পরের বৈশাখে আবার সে বকের ছানা এনে পুষতে শুরু করত। কার্তিক মাসে সেই পৌষ মানা বক নিয়ে লাজুক ভঙ্গিতে ঘর ছেড়ে বের হতো। লোকজন বলতো, কি মিয়া, আবার শুরু করলা? এই একটু।
পাখি মারারা চোখ না যাওয়া পর্যন্ত ফিরতে পারে না। প্রথমে যায় একটি, নেশা তখন আরো বাড়ে। রক্তের মধ্যে ঝমঝম শব্দ হতে থাকে। কক কক ডাক শুনলেই স্নায়ু কাঁপতে থাকে উল্লাসে। তারপর যায় দ্বিতীয় চোখ। জগৎ অন্ধকার হয়। অন্ধকার না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই। যখন সব অন্ধকার হয় তখন নেশা কেটে যায়। তখন তারা রাত জেগে পাখির ডানা ঝাপটানি শোনে। সুযোগ পেলেই তত্ত্ব কথা বলে। অন্ধরা তত্ত্ব কথা বলতে বড় ভালোবাসে। আজরফ অনুফাকে ছেড়ে দিল। যা ভাবা গিয়েছিল তাই। অনুফা একটু উড়ে গিয়েই আবার এসে বসলো চাটাইয়ের মাথায়। আজরফ ক্লান্ত স্বরে বলল, হুস হুস, যা ভাগ। অনুফা গেল না। তার বসার ভঙ্গি ঋজু ও গর্বিত। তার পালক দুধের মতো সাদা। একটি সতেজ স্বাস্থ্যবান পাখি। যা ভাগ ভাগ, যা। কক কক। ভাগ বেটা ভাগ। কক কক ককর। পাখি মারা ছাড়ছি, তুই যা। কক কক। অনুফা তার ধবধবে সাদা পালকে ঠোঁট ঘষল। এর মানে কি? এটি কি সেই পাখি? কড়া রোদ, আকাশ ঘোলাটে। অনেকগুলি পাখি চক্রাকারে উঠছে, যেন সাহস দিচ্ছে অনুফাকে। আছি, আমরা আছি। আজরফের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। শরীর ঝনঝন করছে। স্নায়ু টান টান হয়ে উঠছে। সময় নেই। আজই সেই বোঝাপড়ার দিন। অতি দ্রুত এখন অনুফার হলুদ পা ঝাপটে ধরে ফেলতে হবে। বিদ্যুৎ গতিতে নামিয়ে আনতে হবে নিচে। আজরফ ঘাড় উঁচু করে তাকালো। অনুফাও তাকালো। আজরফের চোখে আবার জল আসছে। পাখিটিকে আবার প্রকাণ্ড মনে হচ্ছে, যেন সাদা পালকের অতিকায় একটি অচেনা পাখি। এর জন্ম অদেখা এক ভুবনে। মাথার উপর উড়তে থাকা বকগুলি দ্রুত নিচে নেমে আসছে। আজরফ হাত বাড়ালো। আসছে, ওরা নেমে আসছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে তারা ডাকলো, কক কক।